বাসা বদল করার কথা আরও ২-৩ মাস আগে। আমি থাকি নিচতলায় আর বাসার মালিক থাকে ৩ তলায়। ছিমছাম মধ্যবয়স পেরোনো মানুষ। শুনেছি তিনি দারোগার চাকরি করতেন। এই মানুষটা কিভাবে দারোগাগিরি করতেন আমি ভেবেই পাই না। ঢাকায় বাড়িওয়ালারা চিরকালীন যে স্বভাবের হয়, এই মানুষটা তার ধারে কাছেও নেই। বাসার গেটে কোনো সময় দেখা হলে তিনিই মনে হয় লজ্জায় কাঁচুমাচু করতেন। যেখানে নানা কারণে এমন অবস্থা হওয়ার কথা আমারই। হুঁ, তাকে শ্রদ্ধাও করি নিজের বাবার মতো। যা বলছিলাম, প্রতি মাসে বাসা ছেড়ে দিয়ে বসে থাকি, নতুন বাসা খোঁজার নাম নেই। 15-20 তারিখের দিকে গিয়ে বলি, চাচা বাসা কি ভাড়া হয়ে গেছে? ওনার হাসি মুখ দেখে বুঝতে পারি বাসা এখনো ভাড়া হয়নি। বলি, সামনের মাসটাও থাকি চাচা, টুলেটটা নামিয়ে রাখেন। এই বাসাটা পুরনো, কোনো দারোয়ান ফারওয়ান নেই। নিচে আমি যেখানে থাকি সেখানে 2টো রুম। এত নোংরা আর স্যাঁতসেঁতে। দেয়ালের মেঝের প্লাস্টার সব উঠে উঠে গেছে। কেউ সহজে যে এই বাসা ভাড়া নিবে না তা আমিও নিশ্চিত। কিন্তু বিপত্তিটা বাধল গত মাসে। আমি বেশ কিছুদিন ঢাকায় ছিলাম না, ফিরলাম 24 তারিখে। চাচা এসে বললেন, বাবা, বাড়ি তো ভাড়া হয়ে গেছে। তোমাকে অনেক খুঁজেছি, ফোন করেছি, পাইনি। অগত্যা ভাড়া দিয়ে দিলাম। আমি তবুও রাখতে চেয়েছিলাম, উম, পারলাম না এবার। মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। রাত পোহালেই 25 তারিখ। মাসের এমন শেষ সময় বাসা পাই কোথায়? পরের দিন হুন্নে হয়ে খুঁজলাম, কোথাও বাসা পেলাম না। তারপর দিনও না। অন্য সময়গুলোতে গলির পাশে দেয়ালগুলোর দিকে তাকানো যায় না, বাসা ভাড়া পোস্টারে 6 লাখ। এখন খুঁজতে এসে হারে হারে বুঝলাম এসবের উপযোগিতা আসলে কত পার্সেন্ট। একবার ভাবলাম বাসাতেই আর যাব না, এখান থেকেই চলে যায় ঢাকা ছেড়ে। কয় পয়সার জিনিস আর আছে বাসায়? একটা ভাঙা খাট, 2টো বালিশ, লেপ তোশক আর কিছু জামা কাপড়। শুধু সেলফ ভর্তি বইগুলো দামি, ওগুলোতেই আমার মায়া। এই চুলাই যাক মায়া। কিছুক্ষণ বাদেই বুঝলাম ইচ্ছা করলেই সব করা যায় না। সন্ধ্যার পর বাসায় ফিরে শুয়ে পড়েছি। বাড়িওয়ালা চাচা এসে জিজ্ঞেস করলেন, বাসা পেয়েছি কিনা। না পেয়ে থাকলে ওনার ছোট বোনের ওখানে একটা বাসা খালি আছে, উঠতে পারি, তবে ভাড়াটা সামান্য বেশি। দেখো কি করবা বলে তিনি চলে গেলেন। আমার আর দেখা দেখি নাই। 1 তারিখ বিকেলেই বচকা বাচকি নিয়ে নতুন বাসায় উঠে গেলাম। এ বাসাটা দোতলায়, পূবের দিকে বেলকুনি, ঝকঝকে দেয়াল। মনটা এমনিতেই ভালো হয়ে গেল। আর তখনই মনে পড়ল মিতুর কথা। সেই বাসাটা দেখলে নিশ্চয় অনেক খুশি হতো। একটা সুন্দর বাড়ির জন্য কি না করেছে মেয়েটা। কিভাবে সাজানো হবে, কোথায় ফুলদানি, কোথায় বুকসেলফ, বাড়ির পর্দাগুলোতে কিরকম নকশা হবে সেটাও একে একে দেখাতো। আমি তাকে শুধু বলতাম, সব হবে। পথের প্যাচালির হরিহরের মতো তোমার সব কথা আমি জানি। সব হবে, সব হবে, ছাই হবে বলে মুখ ভার করে বসে থাকতো। আমি বলতে পারতাম না কিছুই। 3-4 দিন চলে গেল, নতুন বাসায় কিছুই গোছানো হয়নি। অথচ সারা দিন বাসাতেই থাকি। অফিসের ম্যানেজার বলেছে, আপনি কয়েকদিন না হয় রেস্টেই থাকেন, আর ভালো করে চিকিৎসাটা করান। দরকার পড়লে ইন্ডিয়া যান, সেখানে এখন কত বড় বড় রোগের চিকিৎসা হচ্ছে। আপনারটা তো সামান্য। উনি সামান্য বললেও আমি জানি এই সামান্যের গভীরতা কতটা। আজকে বইগুলো সব কোনো মতে গোছাতে পারলাম। পুরনো বইগুলোর মাঝে প্রজাপতি বইটা খুঁজে পেলাম। পাতা উল্টাতেই মিতুর হাতের লেখা, শুভ জন্মদিন কবি। বইটা হাতে নিয়ে বহু কথা মনে পড়ে গেল তখনকার। আরো কিছু পাতা উল্টে নাকের কাছে গন্ধ নিয়ে দেখলাম, কোথাও মিতুর গন্ধ নেই। স্নান করতে গিয়ে হঠাৎ আয়নার দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল। আয়নার এক কোণায় একটা সবুজ টিপ লাগানো। এ কয়দিন চোখে পড়েনি।
অনেকক্ষণ চোখ সরল না অকারণেই। মনটাও কেমন খারাপ হয়ে গেল। হাত দিয়ে টিপটা স্পর্শ করে দেখতে মন চাইল। ছোট্ট একটা জিনিস, অথচ একসময় কত ভালোবাসায় ছিল জিনিসটা, কত মমতায় খুলে রেখেছে যত্ন করে। হয়তো ভুলে গেছে যাওয়ার সময়, নয়তো পুরনো জিনিস ইচ্ছে করে নিয়ে যায়নি। সারা রাত ঘুমোতে পারলাম না। মাথার মধ্যেও সবুজ একটা টিপ ভন ভন করছে। কয়েকবার উঠে পানি খেলাম, বেলকনিতে গিয়ে বসলাম। সত্যি কি আমার অসুখটা বাড়ছে? আমি কি আমি কি পাগল হয়ে যাচ্ছি আসলেই? নিজেকে বুঝালাম অনেক, এই সামান্য জিনিসটা নিয়ে এমন পাগলামি করার কিছুই নাই। সকালে উঠে রাতে নিজেকে বুঝানো সব কথা বেমালুম ভুলে গেলাম। অবস্থা আরো খারাপ হয়েছে আমি বুঝতে পারলাম মিরপুর থেকে যখন মোহাম্মদপুরের বাসে উঠেছি টিপটা পকেটে করে নিয়ে। অনেক কষ্টে খুঁজে বের করেছি যারা আগে এখানে থাকতো, তারা এখন মোহাম্মদপুরে উঠেছে। মাথায় ভন ভন শব্দটা আজ এত জোরে করছে, আমার পাশের লোকটাও সেটা শুনতে পাচ্ছে, আমি বুঝতে পারছি। আর কতক্ষণ লাগবে যেতে? আমি অস্থির হয়ে যাচ্ছি। প্রচন্ড জ্যাম, ঘেমে সারা শরীর ভিজে একাকার। শেষে আমি কল্যাণপুরের আগেই নেমে হেঁটে রওনা হলাম। দুপুরের অনেক পরে খুঁজে পেলাম বাসাটা। ড্রয়িং রুমে গিয়ে বসেছি। তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, তো পানি খাওয়ার কথা না বলে আগে গুরুত্বপূর্ণ কথাটা বললাম। আমার আসার কারণ শুনে ৩৫-৪০ বছর বয়সী যুবক আমার সাথে কি আচরণ করেছিলেন সেদিন, সেটা মনে করলে অবশ্যই অতটা খারাপ লাগে না। শুধু দারোয়ানটার জন্য খারাপ লেগেছিল খুব। আমার মতো একজন মানুষ বাসার ভেতর পর্যন্ত ঢুকলাম কি করে, সেটার জবাব দারোয়ানটা দিতে পারেনি। এদিকে আমার বাড়ির মালিকও পরের মাস থেকে বাসা ছেড়ে দিতে বলেছে। আমিও হাল ছেড়ে দিয়েছি। আর কত, বাসা টাসা আর নেব না। এখানে একটা লাইব্রেরি আছে, বইগুলো ওদের দিয়ে দিলেই শেষ। কলিং বেল বাজছে। এ সময় ময়লা নিতে আসে। কতদিন বলেছি এই বাসায় রান্না বান্না হয় না, বাসায় ময়লা টয়লা নেই, তবু প্রতিদিন বেলটা বাজাবেই এসে। পরপর ৩ বার যখন বাজলো, তখন মনে হলো না, অন্য কেউ। কম বয়সী শাড়ি পরা একজন মহিলা। হ্যাঁ, আপনি আমাকে চিনবেন না, আমি চিনি আপনাকে। আমার টিপটা নিতে এলাম, আর সেদিনের জন্য ক্ষমা চাইতে এলাম। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। সবুজ রঙের শাড়ি পরা, সাইড ব্যাগে একটা মেরুন ফুল তোলা ছাতা, চুলগুলো সুন্দর করে আঁচড়ানো, কিন্তু কপালটা খালি। জানেন আসিফ সাহেব, ভালো মানুষগুলোকে আমরা পাগল বলা শুরু করেছি। ওই টিপটার মতো কত ছোট ছোট আবেগ, মমতা, বুক পকেট, শাড়ির আঁচলে করে ঘোরা মানুষগুলো আর এই শহরে নেই। আপনার মতো দু একজন যারা আছে তারা পাগল হয়ে যায় একদিন। বাচ্চারা ঢিল ছুঁড়ে, বড়রা দূর দূর করে তাড়িয়ে দেয়। বলতে বলতে তার চোখ ছলছল করে উঠল। বুঝলাম, এই জল বাঁধ মানবে না, চিবুক বেয়ে এখনই গড়িয়ে পড়বে মাটিতে। আমি কিছুই করতে পারবো না। খালিদের গল্প কুঠিরের এপিসোড 11-এ আজ আপনারা শুনবেন আইয়ুব আলামিনের লেখা ছোট গল্প টিপ। বাংলা সাহিত্যের এরকম ছোট ছোট অসাধারণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি চাইলে চ্যানেলের অন্যান্য কন্টেন্টগুলো শুনতে পারেন। আগামী পর্বে নতুন কোনো এক গল্প নিয়ে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। অবসরে বই পড়ুন, বই শুনুন, অপরকে শোনান। ধন্যবাদ।